সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি আজকে বাংলা ব্যাকরণের সাধু ও চলিত ভাষার পার্থক্য নিয়ে আলোচনা করব। তাহলে আমরা দেখি, বাংলা লক্ষ্য সাধু রীতি সুনির্ধারিত ব্যাকরণের নিয়ম অনুসরণ করে এবং পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট। যেহেতু আমাদের সাধু ভাষা লেখার ভাষা হিসেবে প্রচলিত ছিল, সেহেতু সেখানে ব্যাকরণের বিভিন্ন নিয়ম কানুন মেনে চলে এসেছে এবং লক্ষ্যরীতি হওয়ার কারণে সাধুরীতি অপরিবর্তিত রয়ে গেছে এবং এর পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট। পক্ষান্তরে চলিত রীতি পরিবর্তনশীল। আমরা জানি চলিত রীতি মানুষের মৌখিক রীতি হিসেবে প্রচলিত ছিল এবং বিভিন্ন অঞ্চল ভেদে এবং স্থানের পার্থক্য ভেদে মানুষের মৌখিক রীতি তথা চলিত রীতি পরিবর্তিত রূপ লাভ করেছে। ঠিক 100 বছর আগে চলিত রীতি বা মানুষের মৌখিক রীতিটা যেভাবে ছিল, কালের বিবর্তনে এবং ভাষার স্বাভাবিক বিবর্তন দ্বারাই আজকে তা অনেক পরিবর্তিত রূপ লাভ করেছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এরপরে দেখতে পাচ্ছি সাধুরীতি গুরুগম্ভীর ও তৎসম শব্দবহুল। আমরা জানি সাধুরীতি তৎসম শব্দবহুল। আমরা জানি তৎসম শব্দ বলতে আমরা সংস্কৃত থেকে যে সকল শব্দ অপরিবর্তিত হয়ে সোজাসুজি বাংলায় চলে এসেছে, সেই শব্দগুলোকে বলা হয় তৎসম শব্দ এবং সেই শব্দগুলো অনেকটা গুরুগম্ভীর এবং কর্কশ, নিরস এবং প্রাঞ্জলতা গুণবর্জিত, যা মানুষের কাছে অনেকটা দুর্বোধ্য ও কঠিন বলে মনে হয়। পক্ষান্তরে চলিত রীতি প্রাঞ্জল ও তদ্ভব শব্দবহুল, অর্থাৎ এটা মুখের ভাষা হিসেবে প্রচলিত থাকায় পরিবর্তন হতে হতে মানুষের কাছে সহজতর রূপ লাভ করে এবং এটা তদ্ভব শব্দবহুল। আমরা জানি যে সকল শব্দ সংস্কৃত থেকে প্রাকৃতের মধ্য দিয়ে ভাষার স্বাভাবিক বিবর্তন দ্বারাই বাংলা ভাষায় প্রবেশ করেছে, সে সকল শব্দকে তদ্ভব শব্দ বলে। যেমন সংস্কৃতে ছিল হস্ত, প্রাকৃতে হত্ত এবং আধুনিক বাংলায় এসে হাত। এভাবে শব্দগুলো পরিবর্তিত হয়েছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি সাধুরীতি নাটকের সংলাপ ও বক্তৃতায় অনুপযোগী। যেহেতু সাধুরীতির শব্দগুলো অনেক গুরুগম্ভীর, কর্কশ এবং দুর্বোধ্য, তাছাড়া সাধুরীতির ক্রিয়াপদ হচ্ছে দীর্ঘতর, তাই এই ভাষাটা লেখার ভাষা হিসেবে প্রচলিত থাকলেও বক্তৃতা, নাটক বা সংলাপে অনুপযোগী ছিল। পক্ষান্তরে চলিত রীতি মানুষের মুখের ভাষা হিসেবে প্রচলিত থাকায় এর রীতি সংক্ষিপ্ত, সহজবোধ্য, বক্তৃতা ও আলাপ আলোচনা, নাট্য সংলাপের জন্য বেশি উপযোগী। আমরা জানি আমাদের মুখের ভাষা তথা কমিউনিকেশনের ভাষা ছিল চলিত ভাষা, তাই এই চলিত ভাষায় মানুষের পারস্পরিক আলাপ আলোচনা, টিভি সংলাপ থেকে শুরু করে সবকিছু হয়েছে। তাই এটা যেহেতু মানুষের মুখের ভাষা ছিল, তাই মানুষের মুখে ধ্বনির পরিবর্তনের ফলে মানুষের ভাষার সহজ প্রবণতা ফলে এটা সহজবোধ্য রূপ লাভ করেছে। এরপর আমরা দেখতে পাচ্ছি সাধুরীতিতে সর্বনাম ও ক্রিয়াপদ এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে। যেহেতু সাধুরীতি লেখার ভাষা হিসেবে প্রচলিত ছিল এবং ব্যাকরণের একটা ধরাবাঁধা নিয়মের মধ্যে আবদ্ধ ছিল, তাই সেটা সর্বনাম ও ক্রিয়াপদ একটা ব্যাকরণের নিয়ম অনুসরণ করে চলত। পক্ষান্তরে চলিত রীতিতে সর্বনাম ও ক্রিয়াপদ পরিবর্তিত ও সহজতর রূপ লাভ করে। যেহেতু চলিত মানুষের মুখের ভাষা ছিল, মানুষের মুখের সহজ প্রবণতার কারণে ধ্বনির
ধ্বনিকে মানুষ সংক্ষিপ্ত এবং সহজবোধ্যভাবে উচ্চারণ করেছে এবং সেক্ষেত্রে সর্বনাম ক্রিয়াপদ অনেকটা পরিবর্তিত হয়েছে, অনেকটা মানুষের মুখের ধ্বনিগত সহজতর রূপ লাভ করেছে। বহু বিশেষ্য এবং বিশেষণের ক্ষেত্রে এমনটি ঘটেছে। আমরা উদাহরণের মধ্যে দিয়ে বিষয়টি আমরা ক্লিয়ার করতে পারি। যেমন সাধু এবং চলিত, এখানে দেখা যাচ্ছে ক্রিয়াপদ পাইয়াছিলেন এবং সেটা চলিত রীতিতে হয়েছে পেয়েছিলেন। এখানে দেখা যাচ্ছে বিশেষ্য পদ সর্বনাম পদ তাহার, এখানে হয়েছে তার। এখানে দেখা যাচ্ছে জুতা, এখানে জুতো। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা মূল বইয়ের আলোকে যে সাধু ও চলিত ভাষার মধ্যে পার্থক্যগুলো ছিল সেগুলো নিয়ে কথা বলেছি এবং যেহেতু সাধু ভাষা লেখার ভাষা হিসেবে প্রচলিত ছিল সেহেতু সেটা ব্যাকরণ নিয়ম অনুসরণ করেছে এবং সংস্কৃত ভাষা থেকে যে সকল শব্দ সোজাসুজি বাংলায় এসেছে সেগুলো সাধু রীতিতে ব্যবহৃত হয়েছে এবং এটা অনেক দুর্বোধ্য এবং জটিল হওয়ার কারণে সেটা কখনো মানুষের মুখে ব্যবহার হতো না। মানুষের মুখে ব্যবহার হতো চলিত রীতি তথা কথ্য রীতি এবং সেটা মৌখিক রীতি হওয়ার কারণে সেটা বিভিন্ন অঞ্চল এবং স্থানভেদে সেটা সহজতর এবং সংক্ষিপ্ত আকার ধারণ করেছে, যার কারণে সেটি বারবার পরিবর্তিত হয়েছে। পরিবর্তনের প্রক্রিয়ায় সেটা যতই দিন এগিয়ে গেছে ততই মানুষের মৌখিক ভাষার সহজ প্রবণতার কারণে ধ্বনিগত মাধুর্য সৃষ্টি হয়েছে এবং সে ভাষায় মানুষের নাটক, সংলাপ, বক্তৃতা বিভিন্ন কিছু ব্যবহৃত হয়েছে। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি আমাদের বিশিষ্ট প্রাবন্ধিক ও সৃজনশীল লেখক প্রমথ চৌধুরী মানুষের মুখের ভাষা এবং লেখার ভাষা হিসেবে চলিত ভাষাকে প্রতিষ্ঠিত করেছেন। তাই তাকে বাংলা সাহিত্য তথা বাংলা ভাষার ইতিহাসে আদর্শ চলিত গদ্য রীতির জনক বলা হয়। আজকে আমরা যে লেখার ক্ষেত্রে এবং মুখের ক্ষেত্রে বলার ক্ষেত্রে যে ভাষা আমরা ব্যবহার করছি সেটা আসলে আমাদের সুপ্রাবন্ধিক প্রমথ চৌধুরী প্রবর্তন করেছেন এবং সারা বাংলা ভাষাভাষী যারা আছেন তারা সেই ভাষাটি মুখের ভাষা এবং লেখার ভাষা হিসেবে ব্যবহার করে আসছে। শুভ শিক্ষার্থী বন্ধুরা, আজকে ক্লাসটি এখানে শেষ করছি। আশা করি সবাই বুঝতে পেরেছো। যদি কারো কোনো অসুবিধা থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিলে আমি বিষয়টা তোমাদের কাছে পরিষ্কার করার চেষ্টা করব। সবার প্রতি শুভকামনা রইল। ধন্যবাদ।